আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের স্ট্রাকচারাল ক্রোমোসোমাল অ্যাবারেশনের ভিতরে চারটা আছে, তার ভিতরে আমাদের ডিলিশন আর ডুপ্লিকেশন শেষ। ইনভার্সনটা আমাদের একটু ভালো করে খেয়াল করে দেখতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার কিছু ছবি আঁকার ব্যাপার আছে। আমি সাধারণত ইনভার্সনের ক্লাসটা বোর্ডে নিতাম। বোর্ডে হচ্ছে আমি যখন ছবি আঁকতাম, ছেলেমেয়েরাও ছবি আঁকতো, তখন তাদের ক্লিয়ার হয়ে যেত বেশি। হচ্ছে এখন তো উপায় নাই, এখন তোমাদের হচ্ছে পাওয়ার পয়েন্টে বোঝাতে হবে যতটুকু বোঝানো যায়। এই জন্যই তোমরা সবাই উপস্থিত থাকলে ভালো হয়। আচ্ছা, তাহলে ইনভার্সন শুরু করি। এখন কাকে বলে ইনভার্সন? এটা আমরা আগেও জানি যে ইনভার্সন হচ্ছে যে তোমার ক্রোমোসোমাল সেগমেন্টের যে কোনো একটা অংশ জাস্ট তোমার উল্টে যাবে। হ্যাঁ, 180 ডিগ্রিতে উল্টে গিয়ে আবার হচ্ছে তোমার জোড়া লাগবে। এই জিনিসটা হচ্ছে তোমার ইনভার্সন। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? যে when one or more segment of a chromosome is inverted by 180 degree, the phenomenon is called inversion. একদম সিম্পল একটা ডেফিনিশন। এখন ইনভার্সনের অনেক ধরনের টাইপস আছে। হ্যাঁ, অনেক ধরনের টাইপস, বিভিন্ন ভাবে ইনভার্সনকে ক্লাসিফাই করা যায়। আর ইনভার্সনে তোমার হচ্ছে এই যে ক্লাসিফাই কিভাবে করা যায়, তারপরে ওর মিওটিক বিহেভিয়ার, সবগুলোই তোমাদের আলাদা আলাদা পরীক্ষায় আসতে পারে। তাহলে দেখো, on the basis of whether both the members of homolog have inversion, এইটার উপরে ভিত্তি করে ইনভার্সনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনভার্সন হোমোজাইগোট, একটা হচ্ছে ইনভার্সন হেটেরোজাইগোট। এটার মানে হচ্ছে যে হোমোলোগাস ক্রোমোসোম পেয়ার থাকে, একটা পেয়ারে যে দুইটা ক্রোমোসোম থাকে, তোমার হোমোলোগাস ক্রোমোসোম পেয়ার। তো যদি তোমার হোমোলোগাস ক্রোমোসোম পেয়ারের একটাতে তোমার ইনভার্সন হয়, তাহলে সেটা হচ্ছে হেটেরোজাইগোট। আর যদি হোমোলোগাস পেয়ারের দুইটাতেই একই ইনভার্সন হয়, মানে আলটিমেটলি ক্রোমোসোম যেটা দেখতে একই রকম হবে, তাহলে সেটা হচ্ছে ইনভার্সন হোমোজাইগোট। তাহলে আমরা ডুপ্লিকেশনে দেখেছিলাম না যে হোমোজাইগোট আর হেটেরোজাইগোট দেখতে একই রকম আলাদা রকম, এইখানে হচ্ছে সেম জিনিস। যে তোমার এইটা হচ্ছে একটা হোমোলোগাস আর এইটা হচ্ছে একটা হোমোলোগাস। হ্যাঁ, আচ্ছা তোমরা একটু দাঁড়াও, আমার একজন আসছে, তোমরা একটু 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, কাজে আমাকে একটু যেতে হয়েছিল। হ্যাঁ, তাহলে হচ্ছে যে হোমোলোগাস ক্রোমোসোম পেয়ারের মধ্যে যে তোমার দুইটাতেই হলো কিনা, ধরো এই যে এইটা একটা মেম্বার হোমোলোগাস ক্রোমোসোমের আর এইটা আরেকটা মেম্বার এবিসিডি এবিসিডি। এখন দুইটাতেই তোমার এই সিডি পোরশনটা উল্টে গেছে। হ্যাঁ, উল্টে গিয়ে কি হলো, এ বি বি সি ই, আবার হলো এ বি বি সি ই। উল্টে যাওয়ার পরেও দুইটা ক্রোমোসোম দেখতে একই রকম, এই জন্য এটা হচ্ছে ইনভার্সন হোমোজাইগোট। হোমো কথাটা থাকলেই বুঝবা যে একই রকম। হ্যাঁ, আর দেখো ইনভার্সন হেটেরোজাইগোট, এখানে এই যে এ বি সি ডি ই একটা ক্রোমোসোম পেয়ারের একটা ক্রোমোসোম, আর হচ্ছে এ বি সি ডি এটা হচ্ছে হোমোলগের আরেকটা ক্রোমোসোম। এখানে শুধু একটাতে তোমার ইনভার্সন হয়েছে, একটাতে ইনভার্সন হয়েছে এ বি বি সি ই, কিন্তু তার পেয়ারটাতে আছে এ বি সি ই। তাইলে তো তোমার দেখতে সে একটু আলাদা রকম হয়ে গেল, এই জন্য এটার নাম হচ্ছে ইনভার্সন হেটেরোজাইগোট। এতটুকু তোমরা ক্লিয়ার হইছো? এইটুকু জানা কিন্তু খুব জরুরি, বুঝছো? এরপরে আমাদের এই জিনিসটা অনেক লাগবে। তোমরা বুঝতে পারছো তো হোমোজাইগোট আর হেটেরোজাইগোটের ব্যাপারটা? ভেরি গুড।
ইনভার্সন পাশাপাশি হবে আর মাঝখানে তোমার একটা বা দুইটা সিকোয়েন্স থাকবে, তখন সেটাকে বলে ট্যান্ডেম ইনভার্সন। তোমার মাঝখানে একটা বা দুইটা সিকোয়েন্স কেন থাকতে হবে বলো তো? একদম কমন সেন্স, বাচ্চাদের মতো একটা কোশ্চেন করলাম। যদি তোমার মাঝখানে একটা বা দুইটা সিকোয়েন্স না থাকে তাহলে তো সে একটা জিনিসই উল্টাবে, তখন তো তোমার মোর দ্যান ওয়ান হলো না, বুঝছো না? তোমার যদি তোমার এফটাও যদি এর ভিতরে হয়, হ্যাঁ ধরো ডি আর হচ্ছে এফ জি এইচ দুইটাই তোমার ইনভার্টেড হয়েছে, তাইলে তো একই কথা, যে তোমার তো মাঝখানে কিছু বাকি নাই, তখন তো তোমার হয়ে যাবে এইচ জি এফ ই ডি একটাই হয়ে যাবে। এই জন্য তোমার যখন ট্যান্ডেম ইনভার্সনটা হবে তখন হচ্ছে তোমার মাঝখানে একটা বা দুইটা সেগমেন্ট দ্বারা সে পৃথকীকৃত থাকবে, তা না হলে তো দুইটা হলো না। তাহলে এটা হচ্ছে সবচাইতে সহজ যেটা, সেটা যে তোমার মোর দ্যান ওয়ান ইনভার্সন হয়েছে তার মধ্যে সবচাইতে সহজ হচ্ছে ট্যান্ডেম। আচ্ছা, এখন হচ্ছে ইনক্লুডেডটাও মজার, সেটা হচ্ছে ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই, এর মধ্যে প্রথমে ডি ই এফ জি এইচ একটা বড় সেগমেন্ট উল্টাই গিয়ে হলো হচ্ছে এইচ জি এফ ই ডি, উল্টাই গেল, হ্যাঁ উল্টাই গিয়ে সে আছে, এর মধ্যে এর ভিতরের আরেকটা জিনিস আবার উল্টাবে, ধরো জিএফই আছে, সে আবার উল্টায় ইএফজি হবে। তাহলে এখানেও এবার দুইটা ইনভার্সন হলো এ বি সি ডি ই এফ জি এইচ আই, এইটার প্রথম ইনভার্সন হয়ে হলো এ বি সি এইচ জি এফ ই ডি আই, এটা হচ্ছে প্রথম ইনভার্সনের পরে হলো। প্রথম ইনভার্সনটা আমি একটা দাগ দিয়ে দেখিয়েছি, এর ভিতরে সেকেন্ড ইনভার্সনটা আরেকটা দাগ দিয়ে দিয়েছি। তো সেকেন্ড ইনভার্সনতে কি হবে, ভিতরের সিকোয়েন্সটা আরেকবার উল্টাই হলো এ বি সি, তারপরে যে এইচ ঠিকই আছে, জি এর উল্টে হলো ই এফ জি, আর এখানে তোমার ডিআইটা ডিআই থেকে। তাহলে এখানে হচ্ছে তোমার দুই ইনভার্সন হবে, একটা বড় আর তার ভিতরে ওই ইনক্লুডেড জায়গার ভিতরে আরেকটা ছোট। তাহলে when the second inversion is within the region of the first inverted area, included inversion। আর ওভারল্যাপিং নাম কি তোমরা বুঝতে পারছো যে দুইবার ইনভার্সন হবে কিন্তু ইনভার্সনের সিকোয়েন্সগুলো ওভারল্যাপিং হবে। এটা কি এ বি সি ডি এফ জি এইচ আই একটা সিকোয়েন্স, এখানে প্রথমে এফ এর প্রথম যদি ইনভার্সন হলো কি হলো এ বি সি এফ ডি এইচ আই, এখন হচ্ছে তোমার আরেকটি ইনভার্সন হবে, এটা নতুন জায়গায়, কিন্তু হচ্ছে প্রথমে যে ইনভার্সনটা হলো তার থেকে সে একটা দুইটা সিকোয়েন্স সে নেবে, সে প্রথম ইনভার্সন যেখানে হলো তার থেকে একটা বা দুইটা সিকোয়েন্স নিয়ে সে উল্টাবে। তাহলে হচ্ছে প্রথমে যদি এ বি সি ডি ই এফ জি এইচ আই হয়, তাহলে এটা উল্টায় হলো এ বি সি এফ ই জি এইচ আই, এরপরে যদি সেকেন্ড ইনভার্সনটা হয় তোমার ডি জি এইচ আই, এই চারটা মিলে হলো, এইটা হচ্ছে ফার্স্ট ইনভার্সনের ভিতরে। তো এই ডিটা হচ্ছে তোমার ওভারল্যাপ হবে, তোমার ফার্স্ট ইনভার্সনে ডিটা আছে, সেকেন্ড ইনভার্সনে ডিটা আছে, ডিটা হচ্ছে দুইটা ইনভার্সনেই কমন, হ্যাঁ। তারপরে এ ডি জি এইচ আই এটা উল্টে গিয়ে হবে এ বি সি এফ ই, তারপরে হচ্ছে এ বি সি এফ ই, তারপরে তারপরে তো হওয়ার কথা তোমার আই, ও এখানে কি আই এর ইনভার্সন দেখাই নেই, ঠিক আছে আই কর্নারে থাকলো, তাহলে হবে এইচ জি ডি এইচ জি ডি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তোমার দুইটা ইনভার্সন হবে, কিন্তু তোমার দুইটা ইনভার্সন কমন একটা বা দুইটা সিকোয়েন্স থাকবে। এতটুকু পর্যন্ত বুঝছো সবাই? यस ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে হয়ে গেল তোমার টাইপস হয়ে গেল। তাহলে টাইপসে আমরা আরেকবার রিভিউ করে নিই যে সেন্ট্রোমিয়ার যদি থাকে তাহলে পেরিসেন্ট্রিক, না থাকলে প্যারাসেন্ট্রিক, যদি হোমোলোগাস ক্রোমোসোম পেয়ারের দুইটাতেই হয় তাহলে হোমোজাইগোট, যদি একটাতে হয় তাহলে হেটেরোজাইগোট, আর যদি একটার বেশি হয় তাহলে হচ্ছে তোমার ট্যান্ডেম ইনক্লুডেড ওভারল্যাপিং, হ্যাঁ এটা হচ্ছে তোমার টোটালটা।
এখন হচ্ছে জেনেটিক ডিটেকশন। এই জেনেটিক ডিটেকশনটা হচ্ছে ইনভার্সনের ওই ডিলিশন ডুপ্লিকেশনের মতো এত ডিটেইলস আসে না। এটা তাও জাস্ট তোমাদের জানার জন্য আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আবিষ্কার করেছেন যে স্টার্ট ইভেন্ট। হ্যাঁ, স্টার্ট ইভেন্ট 1921 সালে। এটা সিবি ব্রিজেস করে নাই, কিন্তু করেছে তোমার ড্রসোফিলাতেই। হ্যাঁ, ড্রসোফিলাতেই করেছে। উনি কি দেখেছে যে ড্রসোফিলা মেলানোগেস্টারের 3 নাম্বার ক্রোমোসোম যেটা, সেটার সিকোয়েন্স ছিল এসি এসটি পি ডিআই এইচ সিএ। হ্যাঁ, কিন্তু তোমার যদি এই পি ডিআই এইচ এই অংশটুকু যদি তোমার উল্টে যায় বা ইনভার্টেড হয়ে যায়, তাহলে হয়ে যায় হচ্ছে তোমার এইচ ডিআই পি। যদি এইটুকু জায়গা উল্টে যায়, উল্টে গেলে তোমার একটা নতুন স্পেসিস তৈরি হয়, তার নাম হচ্ছে ড্রসোফিলা সিমুলেন্স। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যদি একটা ইনভার্সন হয়, ইনভার্সন হলে তার হচ্ছে তোমার অনেকগুলো বৈশিষ্ট্যই চেঞ্জ হয়ে যায় এই ইনভার্সনটার পরে, আর তখন তোমার একটা নতুন স্পেসিস পাওয়া যায়। তো এইটাই হচ্ছে উনি স্টার্ট ইভেন্ট 1921 সালে তোমার হচ্ছে ইনভার্সন আবিষ্কার করেছে। 1921 তো মনেই থাকবে তোমাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম, তাই না? তাহলে এটা হচ্ছে এর জেনেটিক ডিটেইলস। তাহলে আমরা জানলাম ইনভার্সন কাকে বলে, কে আবিষ্কার করলো, আর কত প্রকার ও কি কি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মাথায় বুঝতে হবে, যে আমরা এখন থেকে যতগুলা দেখবো যে এদের মিওসিস কি হয়, প্যাকাইটিনে কি হয়, প্যাকাইটিনে কোন জায়গাটায় ক্রসিং ওভার হবে। আমরা তো জানি যে ক্রসিং ওভার হয় তোমার হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোমের সিস্টার ক্রোমাটিডের মধ্যে, আর যেখানে তোমার সিকোয়েন্সগুলো কাছাকাছি থাকে তাদের মধ্যে তোমার ক্রসিং ওভার হয়। কিন্তু এখানে তো সব উল্টাপাল্টা হয়ে গেছে। উল্টাপাল্টা হয়ে গেলে তার কিভাবে কোথায় ক্রসিং ওভার হবে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আর তোমাদের পরীক্ষায় একদম উল্লেখ করে আসে যে তোমার প্যারাসেন্ট্রিক ইনভার্সন হলে তোমার এইখানে ক্রসিং ওভারটা এই জায়গায় হলে কি পরিণতি হবে, পেরিসেন্ট্রিক ইনভার্সন হলে কি পরিণতি হবে, এইভাবে তোমাদের পরীক্ষাতে আসে। তো তোমাদের বোঝার সুবিধার্থে বা জটিলতা এড়াবার জন্য তোমাদের হচ্ছে মানে সহজ যেটা সেটা তোমাদেরকে শেখাবো। সেই জন্য আমি সবগুলোতেই ইনভার্সন হেটেরোজাইগোট রাখি। ইনভার্সন হেটেরোজাইগোট মানে হচ্ছে তোমার এই একটা সিকোয়েন্সে একটা হোমোলোগাস ক্রোমোসোম পেয়ারের একটা ক্রোমোসোমে আমি কোনো ইনভার্সন রাখি নাই। ধরো এখানে কি আছে, সেন্ট্রোমিয়ার এ বি সি ডি ই, এটাতে এই ক্রোমোসোমটাতে তোমার কোনো ইনভার্সন হয় না। হ্যাঁ, আর হোমোলোগাসের আরেকটা ক্রোমোসোমে তোমার ইনভার্সন হয়ে কি হয়েছে তোমার এ ডি সি বি ই এরকম হয়ে। তো আমি তোমাদের যতগুলো দেখাবো সবগুলাই জটিলতা এড়াবার জন্য রাখবো ইনভার্সন হেটেরোজাইগোট। হেটেরো মানে দুইটা ক্রোমোসোম দুই রকম। আর সবগুলাই আমি রাখবো প্যারাসেন্ট্রিক, মানে এখানে আমি সেন্ট্রোমিয়ারটা ইনভলভ করব না। সেন্ট্রোমিয়ার ইনভলভ করলে তোমার অনেক রকমের রেশিও আসবে, তোমাদের মাথা গরম হবে। যদিও সেগুলো হয়, কিন্তু তোমাদের প্রথম অবস্থায় বোঝাবার জন্য। হ্যাঁ, আমি প্রশ্ন করতে পারবি? আচ্ছা আচ্ছা, ছেলেমেয়েরা 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন থেকে যতগুলাই পড়বো সবগুলাতেই হচ্ছে তোমার ইনভার্সন হেটেরোজাইগোট, মানে একটা স্ট্যান্ডার্ড ক্রোমোসোম থাকবে আর একটা ক্রোমোসোমে তোমার ওই ইনভার্সন হয়েছে। ইনভার্সন তোমার একটা হতে পারে, বেশি হতে পারে, ইনভার্সন হয়েছে। আর আমরা সাধারণত চেষ্টা করব ওই ইনভার্টেড জায়গাটার ভিতরে সেন্ট্রোমিয়ারটা না রাখার জন্য। তাহলে সবগুলাই হবে প্যারাসেন্ট্রিক ইনভার্সন। আচ্ছা, এখানে দেখো যে হোমোলোগাস ক্রোমোসোম পেয়ারের ভিতরে তোমার একটাতে কোনো ইনভার্সন হয় নাই। যেটাতে কোনো ইনভার্সন হয় নাই সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্রোমোসোম। তাহলে এখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার এ বি সি ডি ই, আর যেটাতে তোমার ইনভার্সন হয়েছে সেটা হচ্ছে এ বি
জাইগোটিনে পেয়ারিং করার সময় তখন তারা কি করবে, একটা স্ট্যান্ডার্ড সে তো আছে যেটা ইনভার্টেড সেটা হচ্ছে একসাথে থাকার জন্য সেন্ট্রোমিয়ার থাকলো, তারপরে এ থাকলো, এর পরে তার হচ্ছে ডি সেগমেন্টাল, ডিটা হচ্ছে ডিতে থাকার জন্য ডি এর দিকে চলে গেল, তারপরে হচ্ছে সিটা সি এর সাথে চলে গেল, তারপরে বিটা বি এর সাথে চলে যাবে, আর তারপরে ইটা ই এর সাথে চলে যাবে। হ্যাঁ আচ্ছা, এটা মনে হয় আমি তোমাদেরকে যদি একটু দাগ দিয়ে দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারলে আমি আর দাগ দিয়ে বুঝাবো না। বুঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আর দাগ দিয়ে বুঝালাম না। তাহলে জাইগোটিনে তারা এইভাবে পেয়ারিং করলো। এখন হচ্ছে তোমার প্যাকাইটিনে গিয়ে তাদের মধ্যে ক্রসিং ওভার হবে। এখন এই যে প্যাকাইটিনে গিয়ে তখন কি হলো, এই যে সেন্ট্রোমিয়ার সাথে তোমার এখানে তোমার দুইটা করে ক্রোমাটিড হয়ে গেল, এখানেও হচ্ছে তোমার দুইটা করে ক্রোমাটিড হয়ে যাবে। এই যে দেখো যে তোমার কমন সেন্ট্রোমিয়ার তারা শেয়ারিং করছে, কিন্তু তাদের হচ্ছে তোমার দুইটা করে স্ট্র্যান্ড। তাহলে প্যাকাইটিনে যখন চলে যাবে তখন হচ্ছে কি তোমার এখানে এই একটা সেন্ট্রোমিয়ার এই একটা সেন্ট্রোমিয়ার, কিন্তু এই এই সেন্ট্রোমিয়ারটার সাথে তোমার নীলের দুইটা স্ট্র্যান্ড, আবার তোমার এই লাল এই সেন্ট্রোমিয়ারটার সাথে লালের দুইটা স্ট্র্যান্ড। তাহলে প্যাকাইটিন স্টেজে থাকবে হচ্ছে আমার চারটা স্ট্র্যান্ড, 1 2 3 4, চারটা স্ট্র্যান্ড থাকবে প্যাকাইটিনে, তাই না? প্যাকাইটিনে চারটা স্ট্র্যান্ড থাকবে। এখন তোমাদের পরীক্ষায় বলে দেয় কি যে 1 আর 2 এর মধ্যে ক্রসিং ওভার করে দেখাও পরিণতি কি হবে, তারপরে 2 আর 3 এর মধ্যে ক্রসিং ওভার করে দেখাও পরিণতি কি হবে, তারপরে হচ্ছে তোমার 4 1 এর মধ্যে ক্রসিং ওভার হলে কি হবে, এইগুলা বলে দেয়। তাহলে ওইখানে যাওয়ার আগে আমাদের এইটাই আমরা জেনে রাখলাম যে প্যাকাইটিনে গিয়ে তোমার এই নীলের সেন্ট্রোমিয়ারটার সাথে দুইটা ক্রোমাটিড আর লালের সেন্ট্রোমিয়ারটার সাথে দুইটা ক্রোমাটিড, মোট হচ্ছে চারটা ক্রোমাটিড থাকে, 1 2 3 4, এবং এই চারটা ক্রোমাটিড এই নীল দুইটা হচ্ছে সিস্টার আর এই লাল দুইটা হচ্ছে সিস্টার। তো হচ্ছে তোমার এই নীলের সাথে এই লালেরও ক্রসিং ওভার হতে পারে, আবার এই লালেরও ক্রসিং ওভার হতে পারে, হ্যাঁ তারা হচ্ছে নন সিস্টার। আবার এই লালের সাথে এই নীলেরও ক্রসিং ওভার হতে পারে, এই নীলেরও হতে পারে, এই লালের সাথে এই নীলেরও হতে পারে, এই নীলেরও হতে পারে, হ্যাঁ। তাহলে ওই 1 2 3 4 এতে এই স্ট্র্যান্ডগুলোর সাথে তোমার ক্রসিং ওভার হতে পারে। আচ্ছা এখন হচ্ছে তোমার ক্রসিং ওভার হলে কি হবে সেটা আমরা আরেকটু পরে দেখব। আমরা শুধু দেখি যে কিভাবে লুপটা ফরমেশন করে। এরপরে হচ্ছে পেরিসেন্ট্রিক। পেরিসেন্ট্রিক মানে যদি সেন্ট্রোমিয়ারটা মাঝখানে ইনভলভ থাকে তাহলে স্ট্যান্ডার্ড ক্রোমোসোম থাকলো। আচ্ছা আরেকবার দাঁড়া, আজকে শুধু ফোন আসতেছে। সামনে হচ্ছে অনেক বড় মাঠ আছে, কিন্তু হচ্ছে সেই মার্চ মাস থেকে এখন পর্যন্ত বাচ্চার সামনে হচ্ছে আমাদেরকে বের হতে দেয় না, মাঠেও বের হতে দেয় না, সিঁড়িতেও বের হতে দেয় না, খুবই বেশি কড়াকড়ি। তো হচ্ছে এই রবিবারে তোমার হচ্ছে সব ওই মাছওয়ালা সবজিওয়ালা ওরা হচ্ছে এগুলা সব দিয়ে যায় বাসাতে, ওদের হচ্ছে তোমার টাইম স্লট আছে, তো হচ্ছে ওরা আজকে সব এই সময়টাতে বাসায় দিয়ে দিচ্ছে। এখন ওদেরকে আমি বাদও দিতে পারছি না, আবার তোমাদের সাথেও আমার ক্লাসে একটু ঝামেলা হয়ে গেছে। সমস্যা নাই ম্যাম। আচ্ছা যাই হোক, যার যার দেবার সবাই দিয়ে ফেলেছে, এখন আমি হচ্ছে আচ্ছা
তারপরে হচ্ছে লাল ডি, লাল সি, লাল বি, লাল ই। তাহলে ট্যান্ডেম হলে তোমার পাশাপাশি দুইটা ফরমেশন হবে। হ্যাঁ, ট্যান্ডেম হলে পাশাপাশি দুইটা ফরমেশন হবে। এরপরে হচ্ছে ইনক্লুডেড হলে কি হবে? তাহলে তোমার এ সি ডি ই এফ জি এই একটা সিকোয়েন্স। তো এই একটা সিকোয়েন্সের মধ্যে প্রথমে তোমার ইনভার্সন হলো বি সি ডি ই এফ এর। তাহলে হয়ে গেল তোমার এ এফ, তারপরে হচ্ছে এ এফ ডি ডি সি বি, তারপরে জি। এটার ভিতরে আবার তোমার এই সি ডি ই তোমার ইনভার্টেড হলো। তাহলে হয়ে যাবে তোমার এ এফ, তারপরে এই সি ডি ইটা উল্টাই গেলে এখানে তোমার আরেকটা রাখতে হবে না? না, সি ডি ইটা, আচ্ছা দাঁড়াও আমি এখানে আরেকটা বলি। আচ্ছা, এটার পরে কি হলো? এ এফ, তারপরে হচ্ছে ই, তারপরে ডি, তারপরে হচ্ছে সি, তারপরে হচ্ছে বি। হ্যাঁ, এখন সেটার পরে যদি তোমার আরেকটা ইনভার্সন হয় তাহলে কি হবে? আরেকটা ইনভার্সন হলে হবে এ এফ, তারপরে হবে তোমার সি, তারপরে ডি, তারপরে হবে ই, তারপরে হবে বিজি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি ইনক্লুডেড হয় তাহলে শেষের সিকোয়েন্সটা হবে এটা। আচ্ছা, এটাতে আমি সেন্ট্রোমিয়ারটা এখনো দিইনি, পরে বসাই দিব। তাহলে এখন আমরা স্ট্যান্ডার্ডটা আমরা রাখি। স্ট্যান্ডার্ডটা হচ্ছে তোমার এই যে এ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে স্ট্যান্ডার্ডটা হচ্ছে এই যে এই সবুজটা হচ্ছে তোমার এ, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে সি, তারপরে ডি, তারপরে ই এফ জি। এখানে হচ্ছে তোমার দুইটা লুপ, কারণ একটা হচ্ছে তোমার বড় লুপ, সেই বড় লুপের ভিতরে আরেকটা হচ্ছে তোমার ছোট লুপ। ছোট লুপটা মাঝখানে, এই জন্য এটা হচ্ছে তোমার নিচের দিকে আছে। আর বড় লুপটা হচ্ছে তোমার একটা বড় সিকোয়েন্স জুড়ে ছিল, এই জন্য এই লুপটা তোমার এই বড় জায়গাটাতে। তাহলে এইটা যদি স্ট্যান্ডার্ডটা হয়, স্ট্যান্ডার্ডটা তোমার এখানে একটা ছোট লুপ হয়েছে এফবিতে, আর একটা হচ্ছে বড় লুপ হয়েছে এখানে। আর তাহলে দেখো ইনভার্টেডটা মিলে কিনা। ইনভার্টেডটা হচ্ছে সেন্ট্রোমিয়ার এ এফ সি ডি ই বি জি। হ্যাঁ, সেন্ট্রোমিয়ারটা তখন তোমার এরকম হয়ে গেল। আমি যখন তোমাদের বোর্ডে এঁকে দিতাম তখন আমি করতাম কি, এই ইনক্লুডেডের ক্ষেত্রে সবার প্রথমে আমি হচ্ছে এই যেটাতে ইনভার্টেড হয়েছে সেইটার একটা বড় গোল এঁকে দিতাম আগে। হ্যাঁ, তারপরে সেখানে আমি সিকোয়েন্সগুলো এভাবে বসাই দিতাম, এ সি ডি ই বি জি সিকোয়েন্সটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে যে সিকোয়েন্সটা যার কাছে যাবে ওইভাবে স্ট্যান্ডার্ডটা বসাই দিলেই তোমার এই ব্যাচটা হয়ে যাবে। বুঝছো? তখন তোমরা হাতে হাতে করলে তোমাদের হয়ে যাবে। তাহলে তোমরা যখন ইনক্লুডেডটা করবা, তোমরা আগে হচ্ছে ইনভার্টেডটার একটা গোল এঁকে দিবে। একটা গোল এঁকে দিয়ে তার ভিতরে তুমি স্ট্যান্ডার্ডটাকে যে সিকোয়েন্স যার পাশে থাকার কথা ওই অনুযায়ী ঘোরালে এরকম দুইটা লুপ ফরমেশন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার ইনক্লুডেড। ইনক্লুডেড তোমার সিনাপসিস ইন ইনভার্সন হেটেরোজাইগোট, এটা হচ্ছে তোমার ইনক্লুডেড টাইপ। আর আরেকটা আছে আমাদের ওভারল্যাপিং। ওভারল্যাপিং এ এটা হচ্ছে তোমার বইয়ে ইনক্লুডেড এর একটা एग्जांपल দেয়া। এই যে আগে হচ্ছে তোমার ইনভার্টেডটা বসাই দিছি, আর হচ্ছে তোমার আচ্ছা বইয়ে যেটা আছে এটা হচ্ছে আখতারুজ্জামান স্যারের বইয়ে আছে। দেখো এই কালোটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড এ বি সি ডি ই এফ জি এইচ, আর এটার সাথে ইনভার্টেডটা যে যার সিকোয়েন্স যেখানে থাকার কথা ওইভাবে তারা বসিয়েছে, এ জি এফ, তারপরে ডি ই, ছোট সি, ছোট বি, ছোট এইচ, এরকম করে বুঝিয়েছে। তোমাদের যে এরকম করে লিখতে সুবিধা হবে তোমরা ওইরকম করে দিবা। শুধু মনে রাখবা যে এখানে তোমার দুইটা লুপ, ইনক্লুডেড এর ক্ষেত্রে দুইটা লুপ হবে। আচ্ছা, এখন হচ্ছে ওভারল্যাপিং।
হচ্ছে তোমার এ সি বি এ, এটাতে হবে তোমার সেন্ট্রোমিয়ার, তারপরে হচ্ছে সি বি এ, তারপরে ডি ই। এই যে এখানে দেয়া আছে, এখানে তোমার ক্রোমোজোমটা কোথায়? আচ্ছা, এখানে কি হলো, এখানে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ক্রোমোজোমটা হচ্ছে এ বি সি ডি ই। প্রথমে ইনভার্সন হলো তোমার এবিসি তে, তারপরে হয়ে গেল তোমার সি বি ই, সি বি এ, তারপরে ডি ই তে আছে। আর সেকেন্ড ইনভার্সনটা হলো তোমার, এই প্রথম ইনভার্সন হয়েছে এরকম একটা বা দুইটা সিকোয়েন্স কমন রেখে। তাহলে তোমার এই জায়গাটাতে যদি সেকেন্ড ইনভার্সনটা হয়, তাহলে তোমার আলটিমেটলি হবে তোমার সি ডি এ বি ই। তোমরা এখানে যে কোনো ধরনের সিকোয়েন্স ব্যবহার করতে পারো, বা 1 2 3 4ও ব্যবহার করতে পারো। তাহলে ওভারল্যাপিং এর ক্ষেত্রে কি হবে? ওভারল্যাপিং এর ক্ষেত্রে হবে হচ্ছে তোমার এই যে এটা, এটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার এ, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে সি, তারপরে ডি, তারপরে হচ্ছে ই। এইটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ক্রোমোসোম। এই যে গোলাপিটা মানে হচ্ছে এই লালটা, এটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার এ বি সি ডি ই। আর এটা হচ্ছে তোমার ইনভার্টেড, তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ার, তারপরে হচ্ছে সি ডি, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে ই। তো তোমাদের যখন বোর্ডে আমি ছবি আঁকাই দিতাম, তখন আমি ইউজুয়ালি করি কি, তোমার এই ইনভার্টেডটা আগে আঁকি। আগে আঁকি কিভাবে, একটা দাগ দেই, দাগ দিয়ে এই তোমার এস এর মতো একটা জিনিস করে আরেকটা দাগ দিয়ে দিই। তারপর সিকোয়েন্স গুলো আমি বসাই দিই, বসাই দেওয়ার পরে তোমার ওই স্ট্যান্ডার্ড ক্রোমোজোমটা যে সিকোয়েন্সে যার পাশে যাওয়া উচিত, ওই রকম করে করে সে চলে গেলেই মিলে যায়। হ্যাঁ, তাহলে এটা আর বইয়ে কিভাবে আছে দেখো, বইয়ে আছে তোমার এ বি সি ডি ই এফ জি। এইখানে তোমার আগে হচ্ছে বি সি তে ইনভার্সন করলো, এই নিচের মেম্বারটাতে বিসি তে ইনভার্টেড করার পরে পরেরটাতে আবার তোমার এই যে বি আর ডি, এইটাতে তোমার ইনভার্সন করবে, ইনভার্সন করে হয়ে গেল এসি ডি বি সি এফ জি। তাহলে এখানে কি করেছে, এখানে হচ্ছে তোমার এই কালোটা দিয়ে স্ট্যান্ডার্ডটা, কালোটা দিয়ে হচ্ছে আগে একটা এই যে এস এর মতোই এ বি সি ডি ই এফ জি এরকম একটা সিকোয়েন্স করে দিয়েছে, এটার সাথে ইনভার্টেডটা তোমার মিলিয়ে দিয়েছে। যার ধর এ এর সাথে রেখেছে, সি সি এর সাথে, ডি ডি এর সাথে, তারপরে হচ্ছে তোমার বি বি এর সাথে, ই এফ জি তার সাথে। তোমার হচ্ছে যে তুমি একটা সোজা দাগ দিয়ে একটা এস এ কে নিয়ে আরেকটা সোজা দাগ দিয়ে এরকম করে যদি তুমি ইনভার্টেডটা রাখো, তাহলে তোমার হচ্ছে মিলাতে সুবিধা হয়। পরে তুমি স্ট্যান্ডার্ডটা শুধু সিকোয়েন্স অনুযায়ী মিলাই দাও, তাহলেই হবে। তোমরা কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে পড়বা, কারণ এই জিনিসগুলো তোমাদের প্রত্যেকটাই পরীক্ষায় আসে, প্রত্যেকটাই তোমাদেরকে উল্লেখ করে দেয় যে ওভারল্যাপিং ইনভার্সনে তোমার সিকোয়েন্সটা কিরকম হবে, ইনক্লুডেডে কিরকম হবে, ট্যান্ডেমে কিরকম হবে, প্যারাসেন্ট্রিকে কিরকম হবে, এগুলা তোমাদের বলে দিয়ে আসে। এই জন্য তোমরা এই জিনিসগুলা খুব ভালো করে পড়বা। এইগুলাতে কিন্তু তোমার লেখার তেমন কিছু নাই, জাস্ট তুমি হচ্ছে সিকোয়েন্সটা কোথায় কোথায় ইনভার্সন হলো সেগুলো লিখে একটা ছবি এঁকে দিবা, তাহলেই কিন্তু তোমাদের অঙ্কের মধ্যে একদম ছাকা মার্কস। বুঝছো? এইগুলাতে তোমার বর্ণনামূলক বেশি কিছু লেখার নাই, মাথা ঠান্ডা করে লিখলেই হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কিভাবে কিভাবে পেয়ারিং গুলা হয় জাইগোটিনে সেইটুকু আমরা দেখে ফেললাম। এখন হচ্ছে আমরা দেখব যে জাইগোটিনে তাদের পেয়ারিং এরকম করে হয়ে গেল, তাদের সাথে তাদের বিভিন্ন জায়গায় চারটে স্ট্যান্ডের বিভিন্ন জায়গায় ক্রসিং ওভার হলে তোমার যে অফস্প্রিং গুলো হবে আলটিমেটলি তারা তাদের কি অবস্থা হবে। হ্যাঁ, আমরা যেমন ডিলিশন ডুপ্লিকেশনে দেখলাম যে সব ছিঁড়া ছিঁড়া অংশ থাকবে ক্রোমোজোমের, কোনোটাতে তোমার ডুপ্লিকেটেড অংশ থাকবে, কোনোটাতে ডিলিটেড অংশ থাকবে, কোনোটাতে টেলোমেয়ার থাকবে না, বিভিন্ন রকম হয়। এখন আমরা দেখব যে জাইগোটিনে পেয়ারিং হয়ে গেল, প্যাকাইটিনে ক্রসিং ওভার হলে
এই অফস্প্রিং গুলার কি অবস্থা হবে সেটা হচ্ছে আমরা এখন দেখব। সেটা হচ্ছে তোমার কনসিকোয়েন্স অফ ক্রসিং ওভার। কনসিকোয়েন্স মানে পরিণতি। ক্রসিং ওভারের পরিণতি কি হবে ইন ইনভার্সন হেটেরোজাইগোট। আমরা অবশ্যই ইনভার্সন হেটেরোজাইগোট করব, কারণ হোমোজাইগোট হলে আমাদের পুরো এই সিকোয়েন্স মিলানোর সময় প্যাচ দিতে গিয়ে পুরো মাথায় গোলমাল হয়ে যাবে। এর জন্য আমরা হোমোজাইগোটে যাবই না, আমরা হচ্ছে ইনভার্সন হেটেরোজাইগোটে ক্রসিং ওভার হলে এর পরিণতি কি হবে সেটা হচ্ছে আমরা দেখব। তাহলে প্রথমে হচ্ছে আমরা পেরিসেন্ট্রিকটা আমরা ধরি, এটা হচ্ছে বেশি জ্ঞানজাম, যেহেতু সেন্ট্রোমিয়ারটা তোমার ইনভলভড আছে, তাহলে সেটা হচ্ছে আমরা আগে দেখি। আচ্ছা, এটা দেখতে হলে আমাদের একটু এন্ড করতে চাই। আচ্ছা, আমি এরকম দিলে কি তোমরা দেখতে পাও? আচ্ছা, এরকম করে দিচ্ছি কারণ হচ্ছে আমি হচ্ছে সিকোয়েন্স গুলো কাটবো, হ্যাঁ, এই জন্য আমি এভাবে দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখো, এখানে তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে নীলটা এ বি সি ডি, হ্যাঁ, এইটারও আরেকটা স্ট্যান্ডার্ড হচ্ছে এই এ বি সি ডি, আর লালটা হচ্ছে তোমার ইনভার্টেড এ সি বি ডি। এখন হচ্ছে এই লুপের ভিতরে আমরা একটা ক্রসিং ওভার করলাম। এই যে ক্রসিং ওভার করলাম, এটা কোন স্ট্যান্ডার্ডের হলো বলো তো? এটা হচ্ছে তোমার এই নীলের 2 নাম্বার স্ট্র্যান্ডটা, তাই না? আর এই লালটা কত নাম্বার স্ট্র্যান্ড? লালটা হচ্ছে তোমার 4 নাম্বার স্ট্র্যান্ড। তাহলে এইটা হচ্ছে ক্রসিং ওভার হচ্ছে তোমার 2 নাম্বার আর 4 নাম্বার, এই দুইটা স্ট্যান্ডার্ডের ভিতরে ক্রসিং ওভার হচ্ছে, আর এখানে সেন্ট্রোমিয়ার ভিতরে আছে ইনভলভড, তাহলে এটা হচ্ছে পেরিসেন্ট্রিক ইনভার্সন। এখন দেখো, ইনভার্সন হয়ে গেল। ইনভার্সন হয়ে আমার এই 4টা ক্রোমাটিড তোমার চারদিকের পোলে গিয়ে আমাদের গ্যামেট সৃষ্টি করবে। এখন দেখো কোনটা কোন পোলে যাবে, এইটা ধরো, হ্যাঁ। আচ্ছা, এই শেপের আউটলাইন, এটাকে একটা গাঢ় আউটলাইন দিই, তাহলে কাটতে সুবিধা হবে, আর একটু মোটা করি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো যে প্রথমে কোন সিকোয়েন্সটা যাবে। ধরো তোমার এ, তারপর হচ্ছে নীলের বি, তারপরে হচ্ছে সেন্ট্রোমিয়ার, তারপরে হচ্ছে নীলের সি, তারপরে হচ্ছে ডি, তাই না? এই যে এটা 1 নাম্বারটা এ বি সি ডি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার স্ট্যান্ডার্ড কি অবস্থা হলো। এখন হচ্ছে 2 নাম্বার স্ট্যান্ডার্ড কি অবস্থা হবে দেখো। তোমার হচ্ছে নীলের এ, দেখো তোমরা ওইটার সাথে মিলাই দেখো ঠিক আছে নাকি, হ্যাঁ। নীলের এ, তারপরে হচ্ছে নীলের বি, তারপরে হচ্ছে নীলের সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার লালের সি, তোমার লালের এ, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে 2 নাম্বার সিকটা হলো নীলের এ বি সেন্ট্রোমিয়ার, তারপরে লালের এ। এখন দেখো 3 নাম্বার সিকটা কি অবস্থা। 3 নাম্বার সিকটা তোমরা হচ্ছে এর সাথে মিলাও, হ্যাঁ, যে তোমার লালের এ, তারপরে হচ্ছে লালের সি, তারপরে হচ্ছে সেন্ট্রোমিয়ার, তারপরে হচ্ছে লালের বি, আর তারপরে হচ্ছে লালের ডি, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে এই যে 3 নাম্বারটা, এই যে 3 নাম্বার সিকোয়েন্সটা, হ্যাঁ, ঠিক আছে? এখন আমাদের বাকি যে জায়গাটা কাটাকুটি করা নাই সেইগুলো মিলে তোমার একটা হবে। তাহলে এখানে কি অবস্থা, এখানে হচ্ছে আমার এই অংশগুলো সব কাটা হয়ে গেছে, এরা কেউ খালি নাই, খালি আছে আমার এই যে। তাহলে আমি এখান থেকে শুরু করি, আর নীলের এই স্ট্র্যান্ডটা খালি আছে, আর লালের এই স্ট্র্যান্ডটা খালি আছে। তাহলে দেখো আমরা এখন শুরু করি, যে এখানে কি থাকলো, এখানে হচ্ছে তোমার লালের ডি, এটা 4 নাম্বারটা, আর
এটা কি আগে কেটেছি আমি? না ম্যাম, এটা আচ্ছা, বাম থেকে যদি আসে দেখো, এখানে তো তোমার খালি নাই, এগুলো সব হয়ে গেছে, তো একটার সাথে বা একটার সাথে তো চলে গেছে। এই যে আমরা 3 করলো, আমাদের হচ্ছে ক্লিয়ার 3 পর্যন্ত, তাই না? আচ্ছা, তাইলে এখানে দেখো, এখানে কি হয়, এখানে লালের ডি, তারপরে আসবে না, নীল আগে আসবে। নীলও আগে আসতে পারো। আমি হচ্ছে তোমার যে কোনো একটা প্রান্ত ধরে শুরু করেছি। লালই ভালো। আচ্ছা, নীলটাও শুরু করতে পারো। আচ্ছা, ধরো এটা আমি বাদ দিলাম। আচ্ছা, এখন নীল ধরে আসো। নীল ধরে আসলে কি হবে তোমার? নীলের ডি, তাই না? নীলের ডি, তারপরে হচ্ছে তোমার নীলের সি, নীলের ডি, নীলের সি। এই যে এখানে হবে তোমার নীলের ডি হবে আগে, তারপরে হবে নীলের সি, তাই না? তারপরে হচ্ছে নীলের ডি, নীলের সি, এরপরে হচ্ছে তোমার ক্রসিং ওভার হবে, ক্রসিং ওভার হয়ে তোমার লালের বি, আর হচ্ছে তোমার লালের ডি, লালের বি, লালের ডি, তাই না? জি ম্যাম। তাহলে তাহলে তোমার এখানে হবে লালের বি, আর এখানে হবে লালের ডি, এরকম হবে, তাই না জি ম্যাম। সিকোয়েন্সটা? আচ্ছা, আমার হচ্ছে তোমার ওখানে তুলতে গিয়ে ভুল হয়ে গেছিল আর কি। তাহলে দেখো, এই এই জায়গাটাতে তোমার কি আছে, এ বি সি ডি, এই 4টা সিকোয়েন্সই তোমার আছে স্ট্যান্ডার্ডটাতে। তাহলে এই গ্যামেটটা তোমার যে বলে যাবে, ওখান থেকে তোমার যে অফিস প্রিন্টটা হবে, সে একদম ঠিকঠাক তোমার হচ্ছে বেঁচে থাকবে। হ্যাঁ, আবার দেখো যে 3 নাম্বারটাতে কি আছে তোমার, এ সি বি ডি, মানে এখানে তোমার এ সিকোয়েন্স আছে, বি আছে, সি আছে, ডি আছে, শুধু তোমার এই সি আর বিটা হচ্ছে উল্টানো, কিন্তু তার প্রয়োজনীয় সবগুলা সিকোয়েন্স আছে। তাহলে তোমার এই সিকোয়েন্সটা এ সি বি ডি যেখানে যাবে, সেও হচ্ছে তোমার বেঁচে যাবে। ধরো এই যে অ্যানাফেজে তোমার এই 4টা ক্রোমাটিড যখন চারদিকে যাবে, তখন তোমার এই এ বি সি ডি আর একটা হচ্ছে এ সি বি ডি, হ্যাঁ, এই স্ট্যান্ডার্ডটা আর ইনভার্টেডটা, এই দুইজন হচ্ছে তোমার, যেহেতু সবগুলা সিকোয়েন্স আছে, এই গ্যামেট গুলা হচ্ছে তোমার বেঁচে যাবে। আর দেখো, এইখানে আছে তোমার এ বি সি এ, এখানে তোমার এ আছে ডুপ্লিকেটেড, আবার তোমার ডি নাই, আর এখানে কি আছে, এখানে তোমার ডি আছে দুইটা, এ নাই, আর বি আর সি আছে। তাহলে এখানে হচ্ছে
বেঁচে থাকবে। বুঝছো? আমরা আছি এর 4 নাম্বারটা মনে হয় একটু চেঞ্জ হইতো তাই 4 নম্বরে সার্কেলে। এখানে। ম্যাম এই যে সার্কেলের ভিতরে। আচ্ছা আচ্ছা, এর চেঞ্জ হবে। ম্যাম ওই যে রেখার একটা হচ্ছে এ বি সি এ, তাই না? এ বি সি এ। আরেকটা হচ্ছে তোমার, ও আচ্ছা আচ্ছা, এখানে হবে বি, তাই না? আর জি ম্যাম। এখানে হবে সি। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এইটুকু বুঝতে পেরেছো তোমরা? তোমাদের যদি পরীক্ষায় আসে যে তুমি কনসিকুয়েন্স বলো একটা তোমার ইন্ট্রালুপ ক্রসিং ওভারের, একটা পেরিসেন্ট্রিক ইনভার্সনের, এটা যদি তোমার লুপের ভিতরে ক্রসিং ওভার হয় তাহলে এটা হচ্ছে ইন্ট্রা লুপ ক্রসিং ওভার, আর যদি লুপের বাইরে ক্রসিং ওভার করতে বলে তাহলে সেটা হচ্ছে তোমার এক্সট্রা লুপ ক্রসিং ওভার। হ্যাঁ, তাহলে তোমাদের যদি এই জিনিসটা পরীক্ষায় আসবে যে ডেসক্রাইব দ্য কনসিকুয়েন্স অফ ওয়ান ইন্ট্রালুপ টু স্ট্র্যান্ডেড ক্রসিং ওভার ইন এ পেরিসেন্ট্রিক ইনভার্সন হেটেরোজাইগোট, এইভাবে তোমাদের প্রশ্নটা আসবে। মানে কি, ডেসক্রাইব দ্য কনসিকুয়েন্স অফ ওয়ান ইন্ট্রালুপ টু স্ট্র্যান্ডেড ক্রসিং ওভার ইন এ পেরিসেন্ট্রিক ইনভার্সন হেটেরোজাইগোট। ইন্টারলুপ মানে লুপের ভিতরে, আর টু স্ট্র্যান্ড মানে এখানে দুইটা স্ট্র্যান্ড জড়িত হয়ে তোমার একটা ক্রসিং ওভার হয়েছে। আচ্ছা, এর পরেরটাতে যাই। এরপরে এটা হচ্ছে তোমার বইয়ের ছবি। বইয়ের ছবিটা তোমরা ওভাবে মিলাই নিলে এখানে হচ্ছে তোমার এই যে একটা ইন্টারলুপ ওয়ান একটা ক্রসিং ওভার আছে। হ্যাঁ, ওই বইয়েরটা তোমরা মিলাই দেখলে দেখবে একই রকম। আমি দুইটা করে ছবি দিয়েছি তোমাদের। আচ্ছা, এরপরে হচ্ছে প্যারাসেন্ট্রিক। হ্যাঁ, প্যারাসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার এর সাথে নাই। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রেও আমরা হচ্ছে এখানে ইন্ট্রালুপ একটা ক্রসিং ওভার করলাম। তাহলে এই ক্রসিং ওভারটা কোন কোন স্ট্র্যান্ডের সাথে হলো? নীলের 2 নাম্বারটার সাথে, আর লালটা হচ্ছে তোমার 4 নাম্বারের সাথে। হ্যাঁ, 2 আর 4 এর মধ্যে ক্রসিং ওভার করলে হচ্ছে সুবিধা হচ্ছে বেশি। আচ্ছা, তাহলে
আছে এটা? জি ম্যাম। এটা কোনটা? এটা কোনটা? 3 নাম্বারটাই। এটাই না? জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বাকি কাটাকুটি ছাড়া যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদেরকে মিলাতে হবে। তাইলে সেটা কি? সেটা হচ্ছে তোমার লালের কি, তারপরে হচ্ছে এটা কি লালের বি নাকি এটা? জি ম্যাম। লালের বি, তারপরে হচ্ছে নীলের সি, তারপরে হচ্ছে নীলের ডি, তারপরে হচ্ছে নীলের ই। মিলে? জি ম্যাম। জি ম্যাম। কিন্তু এইটাতে তোমার কোনো সেন্ট্রোমিয়ার নাই। সেন্ট্রোমিয়ার না থাকলে সে হচ্ছে তোমার সেল ডিভিশনের সময় স্পিন্ডল ফাইবার তার সাথে অ্যাটাচমেন্ট হবে না, সে আস্তে আস্তে হারায় যাবে, তাই না? তাহলে দেখো, যদি তোমার প্যারাসেন্ট্রিক ইনভার্সনের ভিতরে তোমার ইন্ট্রালুপ একটা ক্রসিং ওভার হয়, দুইটা স্ট্র্যান্ড ইনভলভ থাকে, তাহলে কি হবে? একটা হবে তোমার স্ট্যান্ডার্ড ক্রোমোসোম যেটাতে এ বি সি ডি ই তোমার সবগুলো সিকোয়েন্স আছে, হ্যাঁ। আর আরেকটাতে হবে তোমার ডাইসেন্ট্রিক ক্রোমোসোম যেটাতে তোমার দুইটা সেন্ট্রোমিয়ার আছে, প্লাস হচ্ছে তার এ হচ্ছে দুইবার আর বি সি ডি আছে ই নাই। তাহলে এটা হচ্ছে তোমার ডুপ্লিকেটেড ফর এ, ডিলিটেড ফর ই। এই 2 নাম্বার সিকোয়েন্সটা হচ্ছে ডুপ্লিকেটেড ফর এ, ডিলিটেড ফর ই। আর 3 নাম্বারটাতে হচ্ছে তোমার এ বি সি ডি ই তোমার সবগুলো সিকোয়েন্সই আছে, কিন্তু হচ্ছে ইনভার্টেড হয়ে। এই ডিসিবি জায়গাটা হচ্ছে ইনভার্টেড হয়ে আছে, কিন্তু তার সেন্ট্রোমিয়ারও একটা আর সবগুলো সিকোয়েন্স আছে, তাহলে সে হচ্ছে ইনভার্টেড। আর আরেকটা হলো যে সেন্ট্রোমিয়ার না এবং তোমার ডুপ্লিকেটেড ফর ই, ডিলিটেড ফর এ, ঠিক না? অ্যাসিডিকটাতে হচ্ছে ডুপ্লিকেটেড ফর ই, ডিলিটেড ফর এ, আর ডাইসেন্ট্রিকটাতে হচ্ছে ডুপ্লিকেটেড ফর এ, ডিলিটেড ফর ই। তাহলে এই ডিলিটেড ডুপ্লিকেটেড যেই জায়গাতে যাবে তারা হচ্ছে মরে যাবে, আর স্ট্যান্ডার্ড আর ইনভার্টেড তারা হচ্ছে যেই দিকে যাবে এই দুইটা গ্যামেট হচ্ছে বেঁচে থাকবে। তাহলে আমরা সেইটাই লিখলাম যে তোমার ওই ডাইসেন্ট্রিক আর অ্যাসেন্ট্রিক এই দুইটা হচ্ছে বাঁচবে না। আমরা এখানে ডাইসেন্ট্রিকের সাথে বা ডিলিটেড ডুপ্লিকেটেড টার্মটাও লাগাই দিতে পারি। আমি এখানে লাগাই নাই কেন জানি না, তোমাদেরকে পাঠাবার আগে লাগাই দিব। আবার অ্যাসেন্ট্রিকেও তুমি ওই ডিলিটেড ফর কত, ডুপ্লিকেটেড ফর কি, এগুলো লিখতে পারবা যে এই 50% হচ্ছে বাঁচবে না, আর বাকি 50% হচ্ছে গ্যামেট বাঁচবে। বুঝছো সবাই? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ বলো। আমরা প্রথম 3টার ক্ষেত্রে বাম দিক থেকে শুরু করলাম, কিন্তু চতুর্থ নাম্বারের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করলাম। ডান দিক থেকে শুরু করলাম কারণ হচ্ছে এখানে খালি ছিল। এই দেখো, আমি এটা এই যে ব্যাক স্পেস করে দিই, দেখো এটা আমি আরেকটা শুরু নাই। এই অবস্থা তুমি দেখো, এখানে জায়গা খালি নাই। আমি এখানে কোনটা দিয়ে শুরু করব? এই সব সিকোয়েন্স তো একসাথে চলে গেছে, বুঝছো? এই জন্য আমাদের 4 নাম্বার সিকোয়েন্সে হচ্ছে আমি দেখি কোন প্রান্তটা খালি আছে। আমি তোমার এই ই থেকেও শুরু করতে পারতাম, ই থেকে শুরু করে আমার একই রেজাল্ট আসতো, আবার তোমার এই লাল ই থেকে শুরু করলে আমার ওই একই রেজাল্ট। আমি অবশ্যই এখান থেকে শুরু করতাম, ক্রোমোসোম খালি পাচ্ছি না, এরা কাজ চল, এই জন্য এখান থেকে শুরু করতাম। বুঝতে পেরেছো? জি ম্যাম। আর you welcome. তাহলে এটা হচ্ছে তোমার রেখে দেখালাম, আর এটা হচ্ছে তোমার বইয়েরটা। হ্যাঁ, এটা হচ্ছে বইয়েরটা। তাহলে এটা তোমার কিভাবে প্রশ্নে আসবে যে describe the consequence of intra-loop two-stranded one crossing over in paracentric inversion heterozygote। প্রশ্ন দেখে মনে হবে যে জটিল কি একটা জিনিস, কিন্তু খুবই স্বাভাবিক জিনিস। তুমি হচ্ছে জাস্ট ছবি এঁকে স্টেপগুলো এঁকে এরকম একটা অ্যালফেজের ছবি দিয়ে পার্সেন্ট বাঁচবে না, কি কারণ বাঁচবে না এটা লিখলেই তুমি একদম বাঁচবে। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা,
বাঁচবে না কেন? কোন সিকোয়েন্স বাদ চলে গেলে? ও আচ্ছা, ডিলিট হয়ে গেল। আর ওই যে আমরা দেখলাম না যে ডিলিশনে আমাদের ওই যে ব্রেকেজ ফিউশন রিসাইকেল হলো, তো ধরো একটা সিকোয়েন্স চলে গেলে তোমার সেখানে একটা স্টিকেন্ট হলো, তারপরে হচ্ছে তোমার ওইটা আবার রেপ্লিকেশন হলো, ফিউশন অফ স্টিকেন্ট, তারপরে হচ্ছে অ্যানাফিজে ডাইসেন্ট্রিক ব্রিজ হলো, আবার যে কোনো জায়গায় ধরে টান দিল, টানে ওই যে আমরা এর আগে দেখলাম যে ডিলিশন আর ডুপ্লিকেশনে ওদের হচ্ছে সেল ডিভিশনে এরকম হতে থাকবে। ডিলিশন আর ডুপ্লিকেশন যাদের হয়েছে তাদের হচ্ছে সেল ডিভিশন গুলাতে ব্রেকেজ ফিউশন রিসাইকেল কন্টিনিউ করতে থাকবে, এর জন্য তারা বাঁচবে না। আচ্ছা, মানে এই পুরোটা অ্যানসারে লিখে আর দিতে হবে। যেটা তোমার স্ট্যান্ডার্ড আর যেটা তোমার ইনভার্টেড তাদের তো তোমার সবগুলো সিকোয়েন্স আছে, আবার একটা করে সেন্ট্রোমিয়ার আছে, এই জন্য তারা বাঁচবে। আচ্ছা, আর অ্যাসেন্টিক কিন্তু সে তো স্পিন্ডল ফাইবারের সাথে যুক্তই হতে পারবে না, সে তো ছিঁড়াছিঁড়ি পরের কথা, সে যুক্তই হতে পারছে না। আর তার সাথে আবার ডিলিটেড ডুপ্লিকেটেড সিকোয়েন্স আছে, এই জন্য তো সে বাঁচতে পারছে না। জি ম্যাম, বুঝেছি। ম্যাম ডাইসেন্ট্রিক হয়ে যদি সবগুলো সিকোয়েন্স ঠিক থাকতো তাহলে কি হতো? তাহলেও তোমার হচ্ছে এই সেন্ট্রোমিয়ার ধরে টান দিত, যে কোনো জায়গায় ছিঁড়ে যেত, বুঝছো? এখানে তো তোমার ওই যে ডিলিটেড ডুপ্লিকেটেড আছে, আবার দুইটা সেন্ট্রোমিয়ারও আছে, এটাও হচ্ছে তোমার ছিঁড়ে যেত যে কোনো জায়গায়। কিন্তু ধরো তোমার ডাইসেন্ট্রিক ক্রোমোজোম আছে যার মধ্যে এবিসিডি সবগুলো সিকোয়েন্স আছে, বুঝছো? এখন একটা হচ্ছে তোমার একদিকের অ্যানাফেজে স্পিন্ডল ফাইবার শুধু তোমার এই লালের অংশটুকু আর তোমার এই সেন্ট্রোমিয়ারের অংশটুকু নিয়ে গেল, তোমার এইখানে ছিঁড়ে গেল, আর বাকিটাতে তোমার এবিসিডি পুরাটা চলে গেল, তখন কিন্তু সে বেঁচে থাকতে পারে, তাই না? যখন তোমার ডাইসেন্ট্রিক হবে, ডাইসেন্ট্রিকে হয় যদি তোমার এখানে এবিসিডি সবগুলো সিকোয়েন্স থাকে, আর যদি তোমার ওই অ্যানাফেজে স্পিন্ডল ফাইবারের টানে তোমার শুধু এই সেন্ট্রোমিয়ারের এইটুক জায়গা ছিঁড়ে চলে গেল কোন সিকোয়েন্স ছাড়া, আর আরেক বলে তোমার পুরাটা গেল, তখন কিন্তু ওই গ্যামেটটার বেঁচে থাকার একটা সম্ভাবনা থাকে। কি ম্যাম ডিলিশন হলে তখন আর না, ডিলিশন ডুপ্লিকেশন হলে তখন আর সে বেঁচে থাকার সম্ভাবনা কমে যাবে, খুবই ক্ষীণ হয়ে যাবে। কি ম্যাম? আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ম্যাম। ভেরি গুড। আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটু স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, এখন 1:07 বাজে, তোমাদের যদি আরো আধা ঘন্টা আগে প্রবলেম আছে? ম্যাম একটু কম লাগলে কম লাগলে ভালো, শেষ করে দিন। শেষ হয়ে যাচ্ছে। শেষ করে দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে এতটুকু করালাম, মাথায় ভালো করে ঢোকাবা, যেন এর পরেরটাতে আমাদের খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় বোঝাটা। হুম, জি ম্যাম। আবার ভুলে যাবে না তো? না ম্যাম ফ্লাইটটা দিয়ে দিবেন না? স্লাইড দিয়ে দিব, স্লাইড এখন দিব নাকি পুরাটা শেষ হতে দিব? যদি আরো কিছু আপনি তাহলে আজকের পড়াগুলো একবার দেখাবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে দিয়ে দিব। তাহলে তোমরা কিন্তু মাথায় সুন্দর করে ঢুকাই রাখবা, তাহলে এর পরে মাত্র আমাদের 3টা ক্রস আছে, ওইটা তাহলে চটপট হয়ে যাবে। এইখানে দেখো তোমার 2 4 মিলাই তোমার 2টা ক্রসিং ওভার আছে, একটা ইন্ট্রা লুপ একটা এক্সট্রা লুপ। আচ্ছা, আবার এইখানে দেখো 2 3 2 4, এরকম তো বিভিন্ন রকম হতে পারে। এই দেখো 1 1 4 2 3, আমরা এরকম অনেকগুলো পড়ব, ঠিক আছে? তাহলে তোমরা হচ্ছে এইটুকু পর্যন্ত ক্লিয়ার থাকলে আমার জন্য অনেক সুবিধা। তাহলে এরপরে আবার ঈদের পরে ক্লাস নেব তাহলে, তাই না? ঈদ তো শনিবার, রবিবারে তো ক্লাস হচ্ছে না, তারপরের সপ্তাহে। আচ্ছা, ঠিক আছে, তাহলে